গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আমার আছে জন পর্ব ৩। সবার স্বভাব একরকম নয়। সব মেয়েরাই তাদের স্বামীকে নিয়ে আহ্লাদ করে না। কেউ কেউ গম্ভীর স্বভাবের থাকে, সহজে উচ্ছ্বসিত হয় না। তাছাড়া কবিরের মধ্যে কি সত্যি সত্যি উচ্ছ্বসিত হবার মতো কিছু ছিল? সে ভালো ছেলে, এতে কোনো সন্দেহ নেই। আমোদে ছেলে, হইচই করত, প্রচুর মিথ্যে কথা বলতো, টিভির প্রতিটা বাংলা সিনেমা গভীর আগ্রহ নিয়ে দেখত এবং শেষ হওয়া মাত্র বলতো, শালা সময়টাই মাটি। আগে জানলে কে বসে থাকত? কবির এমন ছেলে যে পৃথিবীর যে কোনো মেয়েকে বিয়ে করেই সুখী হতো। এইসব ছেলেদের সুখী হবার ক্ষমতা অসাধারণ। এরা হয় সুখী স্বামী, সুখী বাবা এবং বুড়ো বয়সে একজন সুখী দাদা। সূক্ষ্মরুচির মানুষ এত সহজে সুখী হয় না। সংসারে সুখী হবার মতো উপকরণ সরানো নেই। বাবু খুব কাঁদছে। নিশাত দরজা খুলে বের হল। হ্যাজাক লাইটটি বারান্দায় এনে রাখা হয়েছে। জামিল বাবুকে কোলে নিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছে। জামিল ভাই, ওকে আমার কাছে দিন। জামিল ইশারায় তাকে কথা বলতে নিষেধ করল। বাবুর ঘুমিয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। মায়ের কথা শুনে জেগে উঠতে পারে। নিশাত অপেক্ষা করতে লাগল। আচ্ছা, কবির বেঁচে থাকলে কি এরকম করত? ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াতো? এটি কখনো জানা হবে না। কিন্তু সবাই বলবে, বেঁচে থাকলে কত আদর করেই না ছেলে মানুষ করত। মৃত মানুষদের সম্পর্কে সবসময় ভালো ভালো কথা ভাবতে হয়। মৃত মানুষেরা অনেক সুবিধা ভোগ করেন। সবার বয়স বাড়ে, কিন্তু মৃত মানুষদের বয়স কখনো বাড়ে না। নিশাত একসময় বুড়ো হয়ে যাবে, কিন্তু কবিরের বয়স ২৭ বছর বয়সেই থেমে থাকবে। তার কোনোদিন চুলে পাক ধরবে না, চোখের দৃষ্টি ক্ষীণ হবে না। কোনো মানে হয় না। নিশাত, বাবু ঘুমিয়ে পড়েছে, কোথায় রাখবে? মার কাছে দিয়ে আসুন। জামিল হাঁটছে কেমন ক্লান্ত ভঙ্গিতে। হাঁটার ভঙ্গিটাও কেমন চেনা চেনা। কবির কি এমন করেই হাঁটত? এখন তার অনেক কিছুই মনে পড়ে না। স্মৃতি ঝাপসা হয়ে আসছে। একদিন হয়তো কিছুই মনে থাকবে না। নিশাত, ওকে শুয়ে দিয়ে এসেছি। থ্যাঙ্কস। তোমার জ্বর কেমন? আমার জ্বরের খবর মনে হচ্ছে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। জামিল তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, মৃদু স্বরে বলল, বেড়াতে এসে অসুখে পড়াটা খুব খারাপ। আমি বেড়াতে বেড়াতে এসেনি, সবাই এসেছে, বাধ্য হয়ে আমিও এসেছি। জামিল হালকা স্বরে বলল, অবস্থা এরকম হবে জানলে আমি তোমাদের সঙ্গে যুক্তাম না। ছুটেছেন কেন? আপনাকে তো কেউ সাদাসাদি করেনি, নাকি করেছে? না, করেনি। আমি নিজে থেকে এসেছি। কেন এসেছেন? নিশাত, তোমার শরীর ভালো না। যাও, তুমি শুয়ে থাকো। না, আপনি আমাকে বলুন, আপনি কেন এসেছেন। ইউ গট টু টেল মি দ্যাট। জামিল একটা সিগারেট ধরালো। সে লক্ষ্য করল নিশাত অল্প অল্প কাঁপছে। জামিল ভাই, আমি আপনাকে আগেও পছন্দ করিনি, এখনো করি না। আমার মনে হয় আপনি সেটি জানেন না। নিশাত, যাও, ঘুমাতে যাও। ওসমান সাহেব অবাক হয়ে উঠে এলেন। এই নিশাত, কি হয়েছে? ওসমান সাহেব অবাক হয়ে উঠে এলেন। এই নিশাত, কি হয়েছে? কিছু হয়নি বাবা। জামিলকে কি বলছিলি? কিছু বলছিলাম না।
নিশাত ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। ওসমান সাহেব বললেন, জামিল, ও চেঁচামেচি করছিল কেন? জানি না চাচা। আপনি এখনো বারান্দায় বসে আছেন কেন? ঠান্ডা লাগবে তো। ঠান্ডা অলরেডি লেগে গেছে, কিন্তু অন্ধকারে বসে থাকতে ভালোই লাগছে। জামিল, তুমি একটা কাজ করো তো, দেখো আলিমকে কোথাও পাও কিনা। আর শোনো, হ্যাজাকটা এখান থেকে সরাবার ব্যবস্থা করো। আলো চোখে লাগছে। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো? হয়েছে। সাব্বির কোথায়? ওকে এখানে আসার পর একবারও দেখিনি। উনি ঘুমিয়ে পড়েছেন। আলিম ওসমান সাহেবের সামনে তার প্রিয় গ্লাসটি রাখল। লম্বা গ্লাস, জার্মান ক্লিস্টারের অপূর্ব গ্লাস। এই গ্লাস ছাড়া অন্য কিছুতেই তিনি তৃপ্তি পান না। ওসমান সাহেব স্পষ্ট একটা সুখের নিঃশ্বাস ফেললেন। আলিম মনে করে এনেছে। আলিম দ্বিতীয়বারে একটা বাটিতে এক গাদা বরফ নিয়ে এলো। আরে, তুই বরফ পেলি কোথায়? আসার সময় নেত্রকোনা থেকে বিশ্বের বরফ কিনলাম। বলিস কি, গলে নাই? কাঠের গুঁড়া দিছি সাইড দিকে, তবু বলছে। এখন আছে অল্প। আলিম খুব সাবধানে হোয়াইট হর্সের বোতল খুলে হুইস্কি ঢালল। ওসমান সাহেবের পেগ সাধারণ পেগের চেয়ে একটু বড়। আলিম মাপটা জানে। তবু অন্ধকারে কিছু বেশি পড়ল। অন্য সময় হলে ধমকে দিতে। আজ কিছু বললেন না। বরফের ব্যাপারটা তাকে অভিভূত করেছে। তোর দাঁতের ব্যথার কি অবস্থা? ব্যথা আছে। রেহানার কাছ থেকে 3টা অ্যাসপিরিন খা, ব্যথা কমে যাবে। আলিম কথা বলল না। ওসমান সাহেব দরাজ গলায় বললে, তোর এখানে থাকার দরকার নেই, যা শুয়ে পড়। সারা আপনি ঘরে বসেন, বাইরে ঠান্ডা। বাইরেই ভালো। শোন আলিম, 2টা পানির বোতল আর কিছু বরফ দিয়ে যাস। আচ্ছা। আলিম চলে যেতেই বিদ্যুতের মতো ওসমান সাহেব দিলুর ধাঁধার রহস্য ভেদ করলেন। অত্যন্ত সহজ উত্তর, বরফ। 10 পানিকে প্রথমে জমিয়ে বরফ করতে হবে। তারপর সে বরফের টুকরাটা হাতে করে যেখানে নিয়ে যাবার সেখানে নিয়ে যেতে হবে। ওসমান সাহেব গভীর আনন্দ বোধ করলেন। নীলগঞ্জ ডাক বাংলোটি তার কাছে হঠাৎ করে বড় প্রিয় হয়ে গেল। যেন তিনি জীবনের সবচেয়ে বড় পাওয়াটি এই ডাক বাংলোই পেয়ে গেলেন। যেন তার আর কিছু পাওয়ার নেই, জীবনের সমস্ত স্বাদ পূর্ণ হয়েছে। দৃঢ় একটা কম্বল গায়ে জড়িয়ে উঠে এসেছে। শীতে কাঁপছে অল্প অল্প। কেড়ে দিল, তুমি এখানে বসে কি করছো? কিছু করছি না, বসে আছি। আমার ঘুম আসে না বাবা, তোমার সঙ্গে একটু বসি। দোষ। হুইস্কি খাচ্ছ? না, মা জানলে খুব রাগ করবে। ওসমান সাহেব একটা হাত মেয়ের পিঠের ওপর রাখলে। দিলু হালকা স্বরে বলল, বাবা, 4 চামচ দিয়ে 1 চামচ খেয়ে দেখি, আমার খুব খেতে ইচ্ছে করে। ওসমান সাহেব একবার ভাবলেন বলবেন, যা চামচ নিয়ে আয়। বলতে পারলেন না। দিলু বলল, তোমার শীত করছে না? হ্যাঁ, করছে। তোর মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সবাই ঘুমাচ্ছে, শুধু আমরা দুজন জেগে আছি। জায়গাটা কেমন লাগছে? ভালো। পুকুরটা দেখেছিস? হুম। বিরাট পুকুর, তাই না? হুম। এরকম একটা বাড়ি আমাদের থাকলে খুব ভালো হতো, তাই না বাবা? পেছনে বিরাট একটা পুকুর থাকবে, সামনে থাকবে প্রকাণ্ড সব রেন্ট্রি গাছ। এগুলো রেন্ট্রি গাছ নাকি? হুম। কে বলেছে? জামিল ভাই বলেছে। দিলু খুব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, তারপর খুব হালকা গলায় বলল, আপা,
আমার সঙ্গে আজ খুব খারাপ ব্যবহার করেছে। আমরা সবাই কখনো না কখনো খারাপ ব্যবহার করি। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়। আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। করি? তুমি বলো। ঘুমাতে যা দিল, উঠে গেল। ওসমান সাহেবের হঠাৎ মনে পড়ল, আরে তাই তো। ধাঁধার উত্তরটা তিনি জানেন, এটা তো দিলুকে বলা হলো না। উঠে গিয়ে ডাকবেন নাকি? কিন্তু তার উঠতে ইচ্ছা করছে না। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। গাছে জোনাকি পোকা জ্বলছে নিচ্ছে। শীতের উত্তরী হাওয়া। ওসমান সাহেব চতুর্থ ব্যক্তি ঢাললেন। অনেক বেশি পড়ে গেল। অন্ধকারে অনুমান ঠিক হয় না। দিলু ঘুমিয়েছে নিশাতের সঙ্গে। প্রকাণ্ড একটা খাট। খাটের নিচে আলো কমিয়ে হারিকেনটা রাখা। ঘরময় আবছা অন্ধকার। পায়ের দিকের জানালায় একটা কাঁচ ভাঙা। সেই ভাঙা গোলে শীতের হাওয়া আসছে। দুটি কম্বল আছে, গায়ে তবু শীত মানছে না। দিলু নিশাতের দিকে আর একটু সরে এলো। নিশাত শীতল স্বরে বলল, গায়ের ওপরে এসে পড়ছ কেন? দিলু, সরে যাও। এত ঘেঁষাঘেঁষি আমার ভালো লাগে না। দিলু অনেকখানি সরে গেল। পাশের ঘরে বাবু কাঁদছে। বিড়বিড় করে কি যেন সব বলছে, বোঝা যাচ্ছে না। দিলু বলল, আপা, বাবু কাঁদছে। কাঁদছে কাঁদুক। ওকে এখানে নিয়ে আসো না, অনেক জায়গা তো। ভ্যানম্যান করিস না, চুপ করে থাক। দিলুর চোখ ভিজে উঠল। এমন বাজে করে কথা বলে কেন আপা? কি করেছে সে? কিছুই তো করেনি। শুধু বলেছে বাবু কাঁদছে। এটা বলা কি দোষের? দিলু কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে ফেলল। সেখানে গাঢ় অন্ধকার। বাবুর কান্নার শব্দও সেখানে যাচ্ছে না। অন্ধকার দিলুর ভালো লাগে না। অন্ধকারে তার মৃত্যুর কথা মনে হয়। দাদিজান মারা গিয়েছিলেন রাত ৯টায়। সবাই যখন কান্নাকাটি করছে, তখন হঠাৎ কারেন্ট চলে গেল। কি ভয়াবহ অবস্থা! সবাই কান্না থামিয়ে মোমবাতি মোমবাতি বলে চেঁচামেচি শুরু করল। দিলু বসেছিল সোফায়। হঠাৎ তার মনে হলো দাদিজান যেন উঠে আসছেন তার দিকে। কি অবস্থা! ভাগ্যিস বাবা তখন লাইটার জ্বালিয়ে দিলুর পাশে এসে বসলেন। নিশাত মৃদু স্বরে ডাকল, দিলু, ঘুমিয়ে পড়েছিস? দিলু জবাব দিল না। নিশাত কম্বলের ভিতর হাত ঢুকিয়ে দিলুকে কাছে টানল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। এত অভিমানী হয়েছে কেন? নিশাতের ইচ্ছে হলো দিলুকে ডেকে তুলে খানিকক্ষণ গল্পগুজব করে। সে আবার ডাকল, এই দিলু, এই পাগলি। দিলুর ঘুম ভাঙল না। নিশাত ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর ঠিক তখনই জামিলের হাসির শব্দ শোনা গেল। কি আশ্চর্য! অবিকল কবুরের মতো ঘর কাঁপিয়ে হাসি। জামিল ভাই তো এরকম করে কখনো হাসেন না। তার সবকিছুই মাপা এবং কোনো কিছুর সঙ্গেই কবিরের কোনো মিল নেই। তবু আজ এরকম মিল পাওয়া গেল কেন? নাকি সব মানুষের মধ্যেই অদৃশ্য কোনো মিল আছে? রাত বাড়ছে, বাবু হাঁটছে না। চারদিক শুনশান নীরবতা। নিশাত হাত বাড়িয়ে দিলুকে কাছে টানল। দিলু ঘুমের মধ্যেই কাঁদছে। কোনো মিষ্টি স্বপ্ন দেখেছে হয়তো। কতদিন হয়ে গেল নিশাত কোনো মিষ্টি স্বপ্ন দেখে না। নিশাত খুব ভোরে উঠল। তখনও অন্ধকার কাটেনি। পূবের আকাশ লাল হতে শুরু করেছে। ঘন কুয়াশা চারদিকে। নিশাত দরজা খুলে বেরিয়ে এলো। মাথার যন্ত্রণা আর নেই। শরীর ঝরঝরে লাগছে। প্রচণ্ড খিদে। এত করে নিশ্চয়ই আর কেউ জাগেনি।
নিশাত টুথব্রাশ হাতে বারান্দায় হাঁটতে গেল। এত সুন্দর বাড়ি রাতে ঠিক বোঝা যায়নি। নিশাত হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে চলে এলো। প্রকাণ্ড পুকুরটি চোখে পড়ল তখন। কুয়াশার জন্যে পুকুরটি পুরোপুরি দেখা যাচ্ছে না। মনে হয় বিশাল সমুদ্র। পানি দেখলেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। নিশাত এগিয়ে গেল। এই ভোরেও পাতলা একটা উইন্ড ব্রেকার পরে বাঁধানো ঘাটে সাব্বির বসে আছে। তার পাশে স্ট্যান্ড ক্যামেরা। নিশাত বলল, এত ভোরে ক্যামেরায় কার ছবি তুলছেন? কুয়াশার ছবি। আপনার জ্বর সেরে গেছে? হ্যাঁ। নিশাত সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত নেমে গেল। হাত বাড়িয়ে পানিতে আঙ্গুল ডুবালো। তার ধারণা ছিল পানি বরফ শীতল হবে, কিন্তু তেমন ঠান্ডা নয়। আপনি যেমন বসে আছেন ঠিক তেমনিভাবে বসে থাকুন। আমি আপনার একটা ছবি তুলব। অনুমতি প্রার্থনা নয়, যেন আদেশ। নিশাত বলল, মুখে টুথব্রাশ ঝুলতে থাকবে? হ্যাঁ, থাকুক। আপনি হাত দিয়ে পানি স্পর্শ করছেন। এটাই আমার ছবির থিম। সাব্বির ক্যামেরা হাতে কয়েক ধাপ নেমে এলো। নিশাতের কি রাগ করা উচিত না? বলা উচিত এভাবে আমি ছবি তুলি না? কিন্তু নিশাত রাগ করতে পারছে না। কেন পারছে না সেও এক রহস্য। সাব্বির বলল, আজ ঘুম ভাঙার পর থেকেই মনে হচ্ছিল ছবির জন্য একটা ভালো কম্পোজিশন পাব। আপনি ছবি ছাড়া আর কিছু ভাবতে পারেন না? ভাবতে পারি হয়তো, কিন্তু ছবির কথা ভাবতেই ভালো লাগে। নিশাত হাসতে হাসতে বলল, আপনার মাথার মধ্যে শুধু কম্পোজিশন ঘোরে, তাই না? সাব্বির তার কথার জবাব দিল না। ক্রমাগত ছবি তুলতে লাগল। সাব্বির অন্য ফটোগ্রাফারদের মতো নয়। অন্য ফটোগ্রাফাররা বলতো, একটু বাঁদিকে ফিরুন, একটু হাসুন, মাথাটা একটু উপরে তুলুন, শাড়ির আঁচল টেনে দিন। সাব্বির কিছুই বলছে না, শুধু ছবি তুলছে। নিশাত হাসতে হাসতে বলল, এত ছবি তুলেছেন, একটা ছবি তো ভালো হবেই। সব সময় হয় না। ৩৬টি ছবির মধ্যে যার একটি ছবি ভালো হয়, সে একজন বড় ফটোগ্রাফার। আপনি একজন বড় ফটোগ্রাফার? হ্যাঁ। নিশাত লক্ষ্য করল সে হ্যাঁ বলেছে খুব জোরের সাথে, যেন সে মনে প্রাণে কথাটা বিশ্বাস করে। সাব্বির বলল, যে ছবিটি দিয়ে আমি প্রথম নাম করি তার কথা শুনতে চান? বলুন। ছবিটির নাম সরলতা, ইনোসেন্স। সাব্বির সহজভাবেই নিশাতের পাশে বসল, যেন দীর্ঘদিনের পরিচিত কেউ পাশাপাশি বসছে। আমি তখন থাকি নর্থ ড্যাকোটায়। একবার রুজভেল্ট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছি। একা একা গভীর বনে ঢুকে বললাম। সেখানে দেখলাম ছোট্ট একটা জলা জায়গা, চারদিকে বড় বড় সব উইলি গাছ। উইলি গাছের ছায়া পড়ছে পানিতে। অপূর্ব পরিবেশ। এবং সেই অপূর্ব পরিবেশে অল্প বয়সী একটা মেয়ে লাঞ্চ বক্স হাতে নিয়ে বসে আছে। ওর বন্ধুটি বোধহয় কাছেই কোথাও গেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার কয়েকটা ছবি তুলতে চাই। সে সঙ্গে সঙ্গে রাজি। আমি বললাম, তুমি কি ঘুমিয়ে পড়বার মতো একটা ভঙ্গি করতে পারো? সে হাত পা ছড়িয়ে শুয়ে বলল, অসংখ্য ছবি তুললাম, কিন্তু মনে হলো কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে, ছবিটি অসম্পূর্ণ। ঠিক তখনই একটা বুনো প্রজাপতি এসে বসল লাঞ্চ বক্সে। তৈরি হয়ে গেল ছবি, বিখ্যাত ছবি। বুনো প্রজাপতি আবার কি? সব প্রজাপতিই তো বুনো। পোষা প্রজাপতি আবার আছে নাকি? ওই প্রজাপতির পাখায় কোনো রং ছিল না, কালো কালো দাগ। কাজেই বুনো প্রজাপতি বলছি।
আপনি কি ওই ছবিটি দেখতে চান? আছে আপনার কাছে? হ্যাঁ, বসুন আপনি। আমি নিয়ে আসছি। সাব্বির সিঁড়ি বেয়ে উঠে গেল। সাব্বিরকে নিশাত কি আগে ভালো করে লক্ষ্য করেনি নাকি? বেশ লাগছে একে। মনে হচ্ছে এর মধ্যে কোনো ভান নেই। শুধু কথাবার্তা নয়, চোখের দৃষ্টিও বেশ স্বচ্ছ। মেয়েদের মতো বড় বড় চোখ। না, কথাটা ঠিক হলো না। সব মেয়েদের চোখ বড় বড় নয়, বরং বলা উচিত মেয়েলি চোখ। পুরুষ মানুষকে এত বড় বড় চোখ মানায় না। না, এটাও ঠিক হলো না। সাব্বির সাহেবকে তো ভালোই মানিয়েছে। নিশাত বেশ আগ্রহ নিয়ে ছবির বইটির জন্যে অপেক্ষা করতে লাগল। যেন এই আগ্রহ থাকাটা ঠিক নয়, এটা অন্যায়। এত চমৎকার একটা ফটোগ্রাফির বই নিয়ে সাব্বির ফিরবে নিশাত আশা করেনি। সে দুবার বলল, এই বইয়ের সব ছবি আপনার তোলা? হ্যাঁ, ব্যাক কভারের ফটোগ্রাফারের ছবি আছে, দেখুন না। আপনি তো বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, আমি মোটামুটি বিখ্যাত। ওই দেশে অনেকেই আমাকে চেনে। নিশাত পাতা উল্টাতে লাগল। অপূর্ব সব ছবি, মন খারাপ করিয়ে দেবার মতো সব ছবি। ৫৩ পৃষ্ঠায় ওই ছবিটি আছে, দেখুন। ওই ছবিটি দিয়ে আমি ফটোগ্রাফির জগতে প্রথম এন্ট্রি পাই। নিশাত ৫৩ পৃষ্ঠা খুলে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। ছবিটি ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু মেয়েটির গায়ে কোনো কাপড় ছিল না, এ কথাটি আপনি আগে বলেননি। ও কি এভাবে বনে বসেছিল? হ্যাঁ। আপনি ছবি তুলতে চাইতেই রাজি হয়ে গেল? কোনো আপত্তি করল না? না, কোনো আপত্তি করেনি। ওই মেয়েটির কি নাম? নাম জানি না। ছবির জন্য মেয়েটির নামের কোনো প্রয়োজন নেই। আমার মেয়েটির নাম জানতে ইচ্ছে করছে। সাব্বির হেসে উঠল। রোদ উঠে গেছে। কুয়াশা মিলিয়ে যাচ্ছে। কেমন চমৎকার লাগছে চারদিক। নিশাত নরম গলায় বলল, এ বইটি আমার কাছে থাকুক? থাকুক। নিশাত উঠে দাঁড়াল। নিচু স্বরে বলল, যাই। সাব্বির বলল, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। দয়া করে রাগ করবেন না বা মন খারাপ করবেন না। এমন কি কথা যে আমি রাগ করব? সাব্বির অত্যন্ত স্পষ্টভাবে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হয়। আমার আরো কিছু বলা উচিত, কিন্তু আমি গুছিয়ে কিছু বলতে পারি না। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমার ভালো লাগার ব্যাপারটা আপনার মাকে বলতে পারি। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। ঘাটে ধাপ ভেঙে উপরে উঠে এলো। আপা, তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজছি। কেন? দিলু হাত নেড়ে নেড়ে বলল, আমরা সবাই মিলে শিকারে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? শিকারে। বালি হাঁস মারবো আমরা। এসো, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও। রোদ বেশি কড়া হলে হাঁস পাবো না। বাবু কোথায় রে? জানি না কোথায়। তোমার জ্বর নেই তো? না। তোমাকে এত সুন্দর লাগছে কেন আপা? নিশাত হাসল। আজকের দিনটি চমৎকারভাবে শুরু হয়েছে। কুয়াশা নেই, ঝকঝকে রোদ উঠেছে। আকাশ চৈত্রের আকাশের মতো ঘন নীল। আহা, চমৎকার একটা দিন। শিকারে যাবার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে। নীলগঞ্জ থানার ওসি সাহেব সকালবেলা একটা দোলনা বন্দুক আর এক গাদা ছররা গুলি নিয়ে উপস্থিত। স্যার, শিকারে যাবেন নাকি? বড় গাঙ্গের চরে বালিহাঁস করেছে। কায়দা মতো একটা গুলি করতে পারলে ২০-২৫টা পাখি পড়বে। বলেন কি? স্যার, একটা স্পিড বোর্ডের ব্যবস্থা করছি। ওসমান সাহেব বহুদিন পর উৎসাহিত বোধ করলেন।
শিকার করা অনেক দিন হয় না। শেষ শিকারে গিয়েছিলেন প্রায় 5 বছর আগে। ওসি সাহেব, তাহলে তো তাড়াতাড়ি রওনা হতে হয়। জি স্যার, চাটা খেয়ে রওনা দিব। কি বলেন ওসি সাহেব? ঠিক আছে স্যার। ওসমান সাহেব ব্যস্ত হয়ে উঠলেন। দীর্ঘদিন পর রক্তে যৌবনের উত্তেজনা অনুভব করেন। থানার ওসির মতো একজন অধস্তন অফিসারকেও হঠাৎ করে বন্ধু স্থানীয় মনে হয়। ওসি সাহেব। জি স্যার। দিনটাও আজ শিকারের জন্য ভালো, কুয়াশা নেই, কিছু নেই। না স্যার, কুয়াশা থাকলেই ভালো। পরিষ্কার দিন শিকারের জন্য না। একটু তাড়াতাড়ি করা দরকার স্যার। প্রথমে ঠিক হয়েছিল সবাই যাবে, পাখি শিকার হোক না হোক, নৌকা ভ্রমণ হবে। কিন্তু সাব্বির যেতে রাজি হলো না। তার নাকি শিকারে তেমন উৎসাহ নেই। রেহানাও থেকে গেলেন, কারণ বাবুর গা গরম হয়েছে। সকালে একবার বমি করেছে। রেহানা ধরেই নিয়েছিলেন নিশাত বাবুকে রেখে যাবে না, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন নিশাত দিলুর মতো উৎসাহ নিয়ে সাজ করছে। অনেকদিন পর তার চোখ ঝলমল করছে। স্পিডবোটটি আহামরি কিছু নয়, দেশি নৌকায় 12 হর্স পাওয়ারের একটা মেশিন বসানো, বসবার জায়গা নেই, চারদিক ভেজা। এটা বোধহয় মাছ আনা নেওয়া করে। মাছের বটকা গন্ধ। তবু দিলুর ভীষণ ভালো লাগছে। সে বসছে জামিলের পাশে। বেনি দুলিয়ে দুলিয়ে ক্রমাগত গল্প করছে। ওসমান সাহেব হাসি মুখে বললেন, মেয়েটা তো বড্ড বকবক করতে পারে। সবাই হেসে উঠল। দিলু মোটেও অপ্রস্তুত হল না। প্রায় সঙ্গে সঙ্গেই তার এক বান্ধবীর গল্প করতে শুরু করল। তার নাম লিনা, কিন্তু সবাই তাকে ডাকে বক লিনা, কারণ সে বকের মতো মাথা নিচু করে হাঁটে। দিলু মাথা নিচু করে ব্যাপারটা দেখাল। ওসমান সাহেব বললেন, আয় মা, তুই আমার পাশে এসে গল্প কর। কিন্তু দিলু নড়ল না। সে জামিলের পাশেই বসে রইল। বড়গাঙের চর পর্যন্ত স্পিডবোট নিয়ে যাবার উপায় নেই, পানি কম। তাছাড়া ভট ভট শব্দ হচ্ছে, শব্দে পাখি উড়ে যাবে। ওসি সাহেব বললেন, এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে। অসুবিধা হবে না তো স্যার? না, অসুবিধা কি? খানিকটা পানি ভেঙে যেতে হবে। বেশি পানি? জি না স্যার, খুব বেশি হলে হাঁটু পান। জুতো খুলে ফেলো। ওসমান সাহেব জুতা খুলে ফেললে। দিলেও জুতা খুলে ফেলল। ওসি সাহেব অবাক হয়ে বললেন, তুমিও যাবে নাকি কুকি? জি, কষ্ট হবে, একটু পরেই রোদ উঠবে করা। উঠু। ওসমান সাহেব বললেন, সব করে এসেছে, চলো। নিশাত, তুই যাবি নাকি? আমি হাঁটু পানি ভেঙে যাব? পাগল হয়েছ বাবা? দিলু বলল, চলো না আপা, আমি তো যাচ্ছি, তোমার ভালোই লাগবে। এখানে বসে থাকতেই আমার ভালো লাগছে। ওসমান সাহেব বললেন, একা একা বসে থাকবি, খারাপ লাগবে না? একা একা থাকবো না, জামিল ভাই থাকবেন। কি জামিল ভাই, আমাকে একা ফেলে নিশ্চয়ই আপনি পাখি শিকারে যাবেন না, নাকি আপনিও যেতে চান? না, আমি আছি। রোদের তাপ বাড়ছে, মিষ্টি গন্ধ উঠে আসছে মাঠ থেকে। এ অঞ্চল বেশ নির্জন। মাঝে মাঝে দু একটা মাছ ধরার নৌকা শুধু যাচ্ছে। নৌকায় বসে থাকা লোকজন তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু খুব একটা অবাক হচ্ছে না। স্পিডবোট নিয়ে শহরের লোকজন হয়তো প্রায় এদিকে শিকারে আসে। নিশাত হাত বাড়িয়ে হাসি মুখে বলল, জামিল ভাই, এই কি সেই বিখ্যাত কাশফুল? হুম, তবে এখনো ফোটেনি, সময় হয়নি। কই তেমন কিছু তো লাগছে না। বাতাসে যখন ঢের মতো ওঠানামা করে তখন ভালো লাগে। তুমি কি বোটেই বসে থাকবে না নামবে? চলুন নামি, হিল পরে হাঁটা তো
হিল পরে এসছো? হ্যাঁ, দেখছেন না কত লম্বা লাগছে আমাকে? জামাইল ঠিক বুঝতে পারছে না। নিশাতকে খুব খুশি খুশি মনে হচ্ছে। সাজগোজের মধ্যেও যথেষ্ট যত্নের ছাপ। কড়া করে ঠোঁটে লিপস্টিক দিয়েছে। নিশাত বলল, গ্রাম, নদী এইসব কিন্তু আমার কাছে তেমন এক্সাইটিং মনে হয় না। একেকজনের দেখার ক্ষমতা একেক রকম। সাব্বির সাহেব যা দেখে মুগ্ধ হবেন, তুমি হয়তো তা দেখে মুগ্ধ হবে না। তাছাড়া সাব্বির ভাইকে আপনার কেমন লাগে? চমৎকার। ভদ্রলোক অল্প সময়ের মধ্যে আমাকে দারুণ ইমপ্রেস করেছেন। এই একটি লোক দেখলাম যার মধ্যে কোনো ভান নেই। নিশাত ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এত তাড়াতাড়ি একটা ডিসিশনে আসা ঠিক না। আপনি মানুষ সম্পর্কে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে আসেন। নিশাত খুব সাবধানে পা ফেলে এগোতে লাগল। জামিল বলল, জুতো পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে, জুতো খুলে ফেলো। খালি পায়ে হাঁটবো? হ্যাঁ, খালি পায়ে হাঁটবে, খারাপ লাগবে না। শুকনো পথঘা। নিশাত হিল খুলে ফেলল। খালি পায়ে হাঁটতে তার ভালোই লাগল। খুশি খুশি গলায় বলল, ফ্লাক্সটা নিয়ে এলে ভালো হতো, কোথাও বসে চা খাওয়া যেত। শাড়ি পরা ৮-৯ বছরে একটা বাচ্চা মেয়ে কোত্থেকে হঠাৎ এসে উদয় হয়েছে। চোখ বড় বড় করে দেখছে। নিশাত বলল, এই, তোমার নাম কি? মেয়েটি জবাব দিল না। বাড়ি কোথায় তোমার? মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখালো সেদিকে কোনো ঘরবাড়ি নেই। জামিল ভাই, মেয়েটি কি হারিয়ে গেছে নাকি? না, ওরা হারাবে না। গ্রামের মেয়ে, সমস্ত অঞ্চল এদের খুব ভালো করে চেনা। নিশাত, কোন দিকে যেতে চাও? চলুন ওই গাছটার নিচে যেয়ে বসি। কি গাছ ওটা? বিরাট তো। শিমুল গাছ। শিমুল গাছে এত বড় বড় কাঁটা থাকে নাকি? তাকে। জামিল সিগারেট ধরালো। নিশাত হ্যান্ডব্যাগ থেকে সানগ্লাস বের করে চোখে দিল। হালকা স্বরে বলল, একটা হাসির গল্প বলুন তো। দিলুকে রোজ নাকি কি সব গল্প বলেন? দেখি এবার, আমি একটা শুনি। দিলুকে হাসির গল্প বলি না, দিলুকে বলি ভূতের গল্প। ভূতের গল্প শুনতে চাইলে বলতে পারি। নিশাত খিলখিল করে হেসে ফেলল। তার হাসি দেখে ছোট্ট মেয়েটাও হাসতে শুরু করলে। জামিল নিজেও হাসল। না জামিল ভাই, বলুন একটা হাসির গল্প, দেখি আপনি আমাকে হাসাতে পারেন কিনা। হাসাতে পারলে কি দিবে? আপনি আগে বলুন, তারপর দেখা যাবে। টেলিফোনের খুঁটি বসানো হচ্ছে, সারাদিন ধরে কাজ হচ্ছে। সন্ধেবেলা ইঞ্জিনিয়ার সাহেব কাজ দেখতে এলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কটা খুঁটি পুঁতলে? ওরা বলল, স্যার 12টা। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, মন্দ না, 12টা খারাপ না। তারপর গেলেন অন্য একটা দলের কাছে। তোমরা কটা পুঁতলে? ওরা বলল, স্যার একটা। ইঞ্জিনিয়ার রেগে আবু, এত কম? ওই দলটা 12টা পুঁতল। দলের সর্দার বলল, আমাদের কাজ আর ওদের কাজ? ওদের খুঁটির সবটাই মাটির উপর, আর আমাদেরটা দেখুন, মাটির উপর আছে 4 আঙ্গুল, সবটাই ঢুকিয়ে দিয়েছি। নিশাত গল্প শুনে হাসল না, গম্ভীর হয়ে বলল, এই গল্পটা জামিল ভাই আপনি আমাকে ইচ্ছে করে বললেন? ইচ্ছে করে বলবো কেন? গল্পটা বাবুর আব্বা। হ্যাঁ, আমি কবিরের কাছ থেকে শুনেছি। এটা একটা চমৎকার গল্প, তাই তোমাকে বললাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সবকিছুতেই তুমি এত উদ্দেশ্য খোঁজো কেন? নিশাত উঠে দাঁড়ালো। চলুন বোটে ফিরে যাই। ফেরার পথে কেউ কোনো কথা বলল না। ছোট মেয়েটি আবার পেছন পেছনে আসছে। খুব কৌতূহল মেয়েটির।
ছোট্ট শাড়িটাও পরেছে খুব গুছিয়ে। শাড়ির রং গাঢ় সবুজ, তার মধ্যে লাল পাড়। জামিল বলল, নিশাত, তুমি কি লক্ষ্য করছো বেশিরভাগ গ্রাম্য গ্রামের মেয়ের শাড়ির রং সবুজ? না, আমি লক্ষ্য করিনি। গ্রামই দেখিনি, গ্রামের মেয়ে দেখব কোথায়? গ্রামের মেয়েরা যে সবুজ শাড়ি পরে এটাও কিন্তু প্রথম নোটিস করে কবির। তার ধারণা এরা সবুজ দেখতে দেখতে সবুজ রঙের প্রতি একটা উইকনেস জন্মিয়ে ফেলে। আমার ধারণা কিন্তু তা নয়। আপনার কি ধারণা? আমার ধারণা সবুজ রঙের কাপড় ময়লা হয় কম, সেজন্যই এরা সবুজ কাপড় পরে। আপনার ধারণায় প্র্যাকটিক্যাল, কিন্তু হঠাৎ করে আপনি রঙের প্রসঙ্গ আনলেন কেন? জামিল কিছু বলল না, স্পিডবোর্ডে উঠে বসল। স্পিডবোর্ডের ড্রাইভার রোদের মধ্যে পা মেলে দিয়ে দিব্যি ঘুমোচ্ছে। নিশাত ফ্ল্যাক্স খুলল। চা দেব জামিল ভাই? দাও। চায়ের সঙ্গে আর কিছু কেক আছে, নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। নিশাত এক পিস কেক বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। সে নিল না, পিছিয়ে গেল অনেকখানি। জামিল বলল, এ ভিখারি নয়, কারো কাছ থেকে কিছু নেওয়া অভ্যেস নেই। আপনি চট করে সবকিছু বুঝে যান কিভাবে? জামিল হাসল। ঠিক তখনই পরপর দুটি গুলির শব্দ হলো। ওরা পাখি পেয়েছে কিনা কে জানে। স্পিডবোটের ড্রাইভার চোখ কুচলে উঠে বসল। শিকারীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। নিশাত অবাক হয়ে দেখল তার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। আশ্চর্য, এত পাখি! তারা ডাকছে কর্কশ গলায়, শুনতে ভালো লাগে না। ওরা কোথায় যাবে? নিরাপদ কোনো জায়গায় যাবে। তারপর সেখানেও শিকারেরা যাবে, সেখান থেকেও এদের উড়ে যেতে হবে। নিশাত তাকিয়ে রইল। জামিল বলল, সমস্ত জীবজন্তু ও পশু পাখির জীবনের বেশিরভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে। মানুষের জন্যও এটা সত্যি, আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি। মাস্টারি করতে করতে বক্তৃতা দেওয়া আপনার অভ্যেস হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এবং আপনি মনে করেন জগৎ সংসারের সমস্ত রহস্য আপনি বুঝে ফেলেছেন? না, তা বুঝিনি। তবে বুঝতে চেষ্টা করি। তোমার মতো চোখ বন্ধ করে থাকি না। জামিল একটা সিগারেট ধরালো। নিজের হাত বাড়িয়ে ফ্লাক্স থেকে চা ঢালল। তোর ভাব দেখে মনে হচ্ছিল সে বড়সড় একটা বক্তৃতা দিবে, কিন্তু জামিল তেমন কিছু করল না। সিগারেট টানতে টানতে আকাশের দিকে তাকিয়ে রইল। স্পিডবোর্ডের ড্রাইভার নেমে গিয়ে ছোট মেয়েটির সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে। এতক্ষণ যে মেয়ে একটি কথাও বলেনি, তার মুখে এখন খই ফুটেছে। তোর নাম কি? ফুলি। তোর বাপের নাম কি? কসিম শেখ। কোন গেরাম? আত্রা, মিয়াবাড়ি। ভাই বোন কয়জন? 6 জন। নিশাত খুব মন দিয়ে ওদের কথাবার্তা শুনছে। এই মেয়েটি এতক্ষণ চুপ করেছিল কেন জামিল ভাই? এই মেয়েটি এতক্ষণ কোনো কথাবার্তা বলেনি, কিন্তু দেখুন ওই লোকটির সঙ্গে কেমন জমিয়ে গল্প করছে। জামিল কোনো উত্তর দিল না। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি। রাগ করতে হলে একটা অধিকার থাকতে হয়। তোমার পর আমার সেরকম কোনো অধিকার নেই। দিলের উপর আছে? হ্যাঁ, আছে। ওর সঙ্গে আমি কিন্তু প্রায় রাগ করি। আপনারা কি নিয়ে এত কথা বলেন? যা মনে আসে তাই বলি। ওর সঙ্গে তো আর হিসাব করে কথা বলতে হয় না। নিশাত গম্ভীর ভঙ্গিতে বলল, আমার কিন্তু মনে হয় ওর সঙ্গে আপনার সবচেয়ে সতর্ক হয়ে কথাবার্তা বলা উচিত। কেন?
এ বয়সে মন অন্যরকম থাকে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? পারছি। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চান? চাই। নিজেকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। তার মানে দিলুর মতো যখন তোমার বয়স ছিল, তখন তুমি আমার প্রতি অন্যরকম ধারণা পোষণ করতে। এসব আপনি কি বলছেন? স্কুল ছুটির পর কদিন এসেছো আমাদের বাড়িতে মনে আছে? কেন আপনি এখন এইসব পুরনো কথা টানছেন? জামিল চুপ করে গেল। দেখা গেল শিকারীরা ফিরে আসছে। ওসি সাহেবের হাতে কয়েকটা হাঁস। ওদের জবাই করা গলা দিয়ে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। দিলু ওসমান সাহেবের শরীরে ভর দিয়ে পা টেনে টেনে হাঁটছে। জামিল বলল, কি হয়েছে দিলু? পায়ে কাঁটা ফুটেছে। শিকার কেমন লাগলো? ভালো না। ওসমান সাহেব উল্লাস বোধ করছিলেন। তার চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্ন নেই। ওসি সাহেব বললেন, স্যার, কাল আবার যাব নাকি? চলেন যাই, নতুন কোন স্পটে চলে। স্যার, যেতে হবে কিন্তু আরও সকালে। সবচেয়ে ভালো হয় যদি শেষ রাতে উঠতে পারে। উঠব, শেষ রাতেই উঠব, নো প্রবলেম। ওসমান সাহেব নীলগঞ্জ থানার ওসি সাহেবের ওপর অত্যন্ত প্রসন্ন বোধ করেন। ওসি সাহেব, রাতে খান আমাদের সঙ্গে। জি না, স্যার, জি না। দিলু বসে নিশাতের পাশে। গাছের গুড়িতে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, এই, নাম কি তোমার? দিলু বসে নিশাতের পাশে। গাছের গুড়িতে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, এই, নাম কি তোমার? ফুলি। বাহ, কি সুন্দর নাম। ফুল থেকে ফুলি। ছোট্ট মেয়েটি ফিক করে হেসে ফেলল। দিলু বলল, সাব্বির ভাই থাকলে এই মেয়েটির ছবি তুলতে বলতাম। কি সুন্দর মেয়ে, দেখেছ আপা? নিশাত জবাব দিল না। দিলু বলল, গ্রামের মেয়েরা কি সুন্দর হয়, বড় মায়া লাগে। ওসমান সাহেব হুইস্কির বোতল নিয়ে বসেছে। তার ভাগ্য ভালো, বরফ জোগাড় হয়েছে। ওসি সাহেব জিপ পাঠিয়ে বরফ আনিয়েছে। শুধু বরফ নয়, তিনি এক কেস বিয়ার এনেছেন। ওসমান সাহেব বিয়ার খান না, তবু খুশি হলেন। প্রথম দিনে এই ওসির ওপর এতটা বিরক্ত হওয়া ঠিক হয়। ওসমান সাহেব সত্যিকার অর্থেই ছুটির আনন্দ ভোগ করলেন। আলিম এসে পেঁয়াজ, মরিচ ও ভিনেগার মাখানো এক প্লেট চীনাবাদাম রেখে গেছে। হুইস্কির সঙ্গে এই প্রিপারেশনটি অপূর্ব। গ্লাসে চুমুক দিয়ে তার মনে হলো বেঁচে থাকাটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গভীর আনন্দে তার শরীর কাঁপছে। হুইস্কি নিয়ে তো প্রায়ই বসে, এরকম কখনো হয় না। আজ হচ্ছে কেন? ইচ্ছে হচ্ছে হেসে হেসে সবার সঙ্গে কিছু সময় কাটাতে। চাঁদ উঠেছে কিনা কে জানে। যদি চাঁদ ওঠে তাহলে ওভারকোটটি গায়ে দিয়ে একটু হেঁটে আসলে ভালো লাগবে। বারান্দার কাছে কে যেন এসে দাঁড়িয়েছে, অপরিচিত কেউ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবু তিনি পরিষ্কার বুঝলেন লোকটির গায়ে ইউনিফর্ম। খট শব্দে স্যালুট হলো। স্যার, আমি। ওসি সাহেব পাঠিয়েছেন। কি ব্যাপার? কিছু না স্যার, পাহারার জন্য। ফিক্সড সেন্ট্রি। পাহারা লাগবে না, তুমি চলে যাও। সেই ইতস্তত করতে লাগল। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, যাও যাও, এই পাহারার কোনো দরকার নেই। আমি কি মিনিস্টার? এই বলেই তিনি প্রচুর হাসতে লাগলেন। খালি পেটে দুপেক পড়ার জন্যই বোধহয় তার কিঞ্চিত নেশা হয়েছে। আলিমের দাঁতের ব্যথা কমেনি, আজ সারাদিনে আরো বেড়েছে। ডান দিকের গাল ফুলে গেছে অনেকখান। আলিম, গোটা চারেক প্যারাসিটামল খাও। স্যার, খাইছি। আপনারা শুনছিলেন আমার আছে যাও, পর্ব ৩।
গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।